এই 2019-এ প্রায় বিজেপি জেতার পর বিজেপি সংসদ তাদের যে তাণ্ডব বীজপুর থেকে নিয়ে আপ টু টিটাগড় পর্যন্ত, এই ব্যারাকপুর লোকসভাকে কোনো ছেলে যদি উঠে পার্টি করতে যেত তাকে আপনি খুন করানোর চেষ্টা করতেন। আজকে গোপাল মজুমদারের কি দোষ ছিল? 4 জন আমাদের সংখ্যালঘু ভাই খুন হয়েছিলেন, 2 জন আমাদের হিন্দু ভাই খুন হয়েছে। যে গোপাল মজুমদারের খুন যে করেছিল নেশার আর ভোলা, সেই ভোলা খুনের স্পট থেকে সোজাসুজি মজদুর ভবনে এসে সেখান থেকে টাকা নিয়ে যাওয়ার পথে সে ধরা পড়ে। সে স্বীকারোক্তি করেছিল যে আমাকে এই খুনের চক্রান্তে আমাকে টাকা দিয়েছে ব্যারাকপুরের সাংসদ। এটা বিজেপি থেকে ফের তৃণমূলে ফেরা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে মানতে নারাজ এলাকার সক্রিয় তৃণমূল নেতাকর্মীদের একটি বড় অংশ। আর তাই বারবার প্রকাশ্যে এই সাংসদের বিরুদ্ধে উঠছে আওয়াজ। তাদের কথায় কখনো উঠে আসছে 19-এর ভোটের পরবর্তী সন্ত্রাসের স্মৃতি, আবার কখনো একের পর এক তৃণমূল কর্মী খুনের প্রসঙ্গ। আর এসবের মাঝেই প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূলের অন্দরেই ক্রমশ জমি হারাচ্ছেন সাংসদ অর্জুন সিং? দলে কি কোণঠাসা হয়ে পড়ছেন তিনি? যদিও এ বিষয়ে তার প্রতিক্রিয়া মেলেনি। তবে সম্প্রতি বীজপুরে এক রক্তদান শিবিরে বীজপুর ও জগদ্দলের 2 বিধায়ক সুবোধ অধিকারী ও সোমনাথ শ্যাম অর্জুনের বিরুদ্ধে যেভাবে আক্রমণ শানিয়েছেন, রাজনৈতিক মহলে তা নিয়ে চর্চা তুঙ্গে। সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক কি অভিযোগ 2 বিধায়কের? কেনই বা বিজেপি থেকে ফেরা সাংসদকে মানতে পারছেন না সুবোধ সোমনাথ? কোন যুক্তির কথা তাদের মুখে? দেখে নেব আমরা সেই প্রতিবেদন। আর আত্মীয় পাপ্পু সিং নাম আছে, সেটা প্রমাণিত না তো নিজেই বলছে কি পাপ্পু সিং দোষী নয়, পাপ্পু সিং এর বেল হয়ে যাবে। তো যদি বেলই হয়ে যায় তো একটার পর একটা মার্ডার কেস কেন তার উপরে প্রশাসন দিচ্ছে? কারণ তার প্রমাণিত হয়েছে, সে সাক্ষী তৈরি হয়েছে। ব্যারাকপুর লোকসভা এই 2019-এ প্রায় বিজেপি জেতার পর বিজেপি সংসদ তাদের যে তাণ্ডব বীজপুর থেকে নিয়ে আপ টু টিটাগড় পর্যন্ত, এই ব্যারাকপুর লোকসভার মধ্যে প্রায় 350 বাড়ি ভাঙচুর হয়েছে, আর দোকানপাট লুট হয়েছে। প্রায় 1,500 মানুষ আর কর্মী, আমাদের দলীয় কর্মী এলাকা ছাড়া ছিলেন। 4 জন আমাদের সংখ্যালঘু ভাই খুন হয়েছিলেন, 2 জন আমাদের হিন্দু ভাই খুন হয়েছে। তারপরেও 2021-এও দাঁড়িয়ে এই ব্যারাকপুর লোকসভার মধ্যে ভাটপাড়ায় 3 জন আমাদের কর্মী, সক্রিয় কর্মী যারা 21-এ লড়াই লড়েছিলেন, সেই কর্মী ভিকি যাদব সহ 2 জন আর 1 জন খুন হয়েছিলেন। আর গারুলিয়ায় আমাদের টাউন প্রেসিডেন্ট ছিলেন গোপাল মজুমদার, তিনি খুন হয়েছিলেন। এই খুনের তদন্ত হচ্ছে। আর আজকে 2024, এই 24-এ দাঁড়িয়ে আপনারা দেখছেন 19-এ যে তাণ্ডবটা হয়েছে, 24-ও সেই তাণ্ডবটা করার চেষ্টা করছে। শান্ত বীজপুরকে অশান্ত করা, বা যে ব্যারাকপুরের সংসদ তিনি বলছেন কি জেলে যাওয়ার যত আসামি আছে তারা নাকি জনপ্রতিনিধি হয়। বিজেপি সংসদের কথা বলছি আমি। আর সেই জেলে ফেরত নটোরিয়াস ক্রিমিনালদের নিয়ে আমরা দেখেছি বীজপুরে বিভিন্ন জায়গায় পিকনিক হচ্ছে। আমি প্রশাসনের কাছে সেই ছবি পাঠিয়েছি, প্রশাসন সেই নটোরিয়াস ক্রিমিনালদের ছবি নিয়ে রেখেছে। আমরা আমাদের তরফ থেকে দলীয় কর্মীরাও অনেক আমার কাছে সে আবেদন করেছে কি যাদের বাড়িতে 2019-এ বোমগুলি চালানো হয়েছে, সেই সব কর্মীদের বাড়িতে সেই সব নটোরিয়াস ক্রিমিনাল নিয়ে জনপ্রতিনিধি এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তাকে আমি সাবধান করতে চাই কি 2019-এ বীজপুরে মানুষ
প্রতিবাদ করেছিল বিজেপির বিরুদ্ধে। বিজেপির নেতা গুন্ডা যারা ছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। আবারও আমি সাবধান করতে চাই কি আবার যদি আপনি এই কাজ করতে যান তাহলে বীজপুরের মানুষ কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করবে। এই প্রতিবাদ কিন্তু আপনাকে সামাল দিতে হবে। এই ব্যারাকপুর লোকসভাকে কোনো ছেলে যদি উঠে পার্টি করতে যেত তাকে আপনি খুন করানোর চেষ্টা করতেন। আজকে গোপাল মজুমদারের কি দোষ ছিল? তিনি একটি ছোট্ট টাউন প্রেসিডেন্ট ছিলেন ইছাপুরের, তার খুন হয়েছে। আমি যখন বিকি যাদবের খুনের আমি প্রথম কথা বলি যে এই খুনের পিছে চক্রান্তে পাপ্পু সিং আছে, তখন উনি বলেছিলেন তাহলে কোথাও না কোথাও সোমনাথ শ্যামের সাথে পাপ্পু সিং জড়িত আছে। তাই তো উনি জানতে পারলেন যে পাপ্পু সিং এই খুনের মধ্যে জড়িত আছেন, না হলে উনি জানলেন কি করে? আমি এটাও আজকে স্পষ্ট ভাষায় বলছি যে গোপাল মজুমদারের খুন যে করেছিল নেশার আর ভোলা, সেই ভোলা খুনের স্পট থেকে সোজাসুজি মজদুর ভবনে এসে সেখান থেকে টাকা নিয়ে যাওয়ার পথে সে ধরা পড়ে। সে স্বীকারোক্তি করেছিল যে আমাকে এই খুনের চক্রান্তে আমাকে টাকা দিয়েছে ব্যারাকপুরের সাংসদ, এটা সেদিনকে তিনি স্পষ্ট ভাষায় বলেছিল। তারপরেও শুধুমাত্র গায়ে সেই এমপির তকমাটা আছে, বিজেপির এমপির তকমাটা লাগানো আছে বলে তিনি গ্রেফতার হননি। কিন্তু আমি প্রশাসনকে বলেছি কি এটা হতে পারে না কি একের পর এক তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন হবে, শুধুমাত্র যারা ভাড়াটে খুনি তাদের ধরা হবে। এই খুনের পিছনে চক্রান্ত কার? কেন খুন করানো হচ্ছে? কেন পার্টি অফিসের ভিতরে ঢুকে আমাদের নেতাদের গুলি চালানো হচ্ছে? ধর্মেন্দ্র সিংকে গুলি চালানো হলো, গৌরব প্রসাদকে গুলি চালানো হলো, মুনিল রজককে গুলি চালানো হলো, রিজাওয়ানকে দিবালোকে মসজিদের সামনে খুন করা হলো। তাহলে এই খুনগুলো কেন? রাজ পান্ডেকে গুলি চালানো হলো, এই খুনগুলো কেন করার চেষ্টা করা হলো? আর প্রত্যেকটি খুন যারা তৃণমূল কংগ্রেস করে তাদেরই খুন করানোর চেষ্টা করা হচ্ছে। একটাও বিজেপি আপনি নেতা বা কর্মীর উপরে কোনো আক্রমণের কোনো ঘটনা শুনবেন না। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যা খুন হয়েছে, যা আক্রমণ হয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে হয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপরে হয়েছে। তাহলে এই মানুষটার বিচার আপনাদের আগামী দিন করতে হবে। এই মানুষটা এই ব্যারাকপুর লোকসভাকে তিলে তিলে শেষ করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের শ্রমিকদের খুন করে, তাদের লুটে, তাদের সবকিছু করে, আর তারপরে আবার সেই তৃণমূল কংগ্রেসকেই সেই জায়গায় নিয়ে যাওয়ার, এটা আমরা করতে দেব না। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সৈনিক এবার ঐক্যবদ্ধ যে তারা এই ধরনের মানুষকে আর চায় না, আর নিতে চায় না। তখন এই পাল্টিবাজ নেতাগুলো তখন ওই মার নামে কুচ্ছা বলেছিল, কিন্তু আজকে 2021 যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা ব্যানার্জির আদর্শতে যখন বাংলা আবার তৃণমূল কংগ্রেস দখল করলো, তখন এই পাল্টিবাজ নেতাগুলো সেই মমতা ব্যানার্জির পায়ে ধরে আবার ফিরে এসেছে তৃণমূল কংগ্রেসে। কেন? জানতো তাদের স্বার্থ সিদ্ধ হবে না, তারা কিন্তু আবার ফিরে এসেছে তৃণমূল কংগ্রেসে। আর তৃণমূল কংগ্রেসে ফিরে হত্যার পর হত্যা করে যাচ্ছে। আমি আমার দলকেও বলেছি, আমার অভিভাবক পার্থ ভৌমিক যার নেতৃত্বে আমরা চলি, যিনি আমাদের শাসন করে, আমাদের বুদ্ধি দেয়, যিনি আমাদের এগিয়ে নিয়ে চলেন, তাকেও বলেছি যে আমরা খুন হতে আসিনি। আমাদের একের পর এক তৃণমূল কংগ্রেসের কর্মী সন্ত্রাস, দিনে আলোতে সন্ত্রাস ছিল এই কাঁচরাপাড়ায়, এই বীজপুর অঞ্চলে। মানুষ বীজপুর মানে সন্ত্রাস মনে করত। এখানে নাকি বড় বড় নেতারা থাকতো যারা পাল্টিবাজ, কখনো নিজের স্বার্থে, কখনো এই দলে, নিজের স্বার্থে কখনো এই দলে। এইখানকার নেতারাই ছিল পাল্টিবাজ। আর সেই পাল্টিবাজের মতন কিছু নেতা বর্তমান যিনি সাংসদ আছেন বিজেপির, তিনি সাংবাদিকের মাঝখানে ছড়িয়ে দিচ্ছেন কথা কি হঠাৎ নাকি জগদ্দল উৎসব থেকে 8টার পরে আমাকে দেখা যায়নি, আর 8:30টার ফ্লাইট ধরে সুবোধ অধিকারী বীজপুরের বিধায়ক আর আমি সোমনাথ শ্যাম নাকি দিল্লির দিকে রওনা হয়ে গেছি। সাংবাদিক ভাইরা 7:30 সকালে ফোন করে আমাকে জিজ্ঞাসা করেন
আপনি কি বাংলায় আছেন না অন্য কোথায়? আমি বললাম উৎসব থেকে ফিরে অনেক রাতে আমার বাসস্থানে আমি ঘুমিয়ে আছি। তো বলল না, আমরা শুনলাম আপনি দিল্লি চলে গেছেন। আমি বললাম দেখতে হলে অবশ্যই এসে দেখে যেতে পারেন, কিন্তু আমরা পাল্টিবাজ নই। আর দিল্লি সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম যাবে না। তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং তার সেনাপতিত্বতে তারা চলে। তারা যতদিন রাজনীতি করবে, যে পরিস্থিতি হোক, যেভাবেই হোক, তারা তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলবে। তাদের আপনারা দিল্লি যেতে হবে না। দিল্লি যাবে এই বিজেপির সাংসদ একটা পা, তৃণমূল কংগ্রেসে আর একটা পা। বিজেপিতে ছেলেকে রেখে দিয়েছে। ছেলেকে জিজ্ঞাসা করলে বলে যে এটা আমাদের পারিবারিক ব্যাপার। একই ডাইনিং টেবিলে বসে বিজেপি খাচ্ছে আর তৃণমূল খাচ্ছে। শুভেন্দু অধিকারী স্টেজে, শুভেন্দু অধিকারীর পাশের চেয়ার সে শেয়ার করছে তার ছেলে, আর অপরদিকে বলছে আমি তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই করব। লড়াই করবে না, শুধুমাত্র এসেছে নিজের আখের গোছাতে। ভাবছে যে তৃণমূল কংগ্রেস থেকে আবার আমি এখান থেকে দাঁড়িয়ে এবার এই বিজেপির নামটা শুনিয়ে পরে আবার এখান থেকে কিছু টিএমসির লোককে নিয়ে আবার বিজেপিতে চলে যাবে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সেটা কিন্তু এবার আর হতে দেওয়া যাবে না, সেটা কিন্তু এবার আর হতে দেব না। শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।